প্রথমেই অরিন্দম আচার্য আপনার কাছে বোঝার চেষ্টা করছি, আপনি নিজে এই র্যাঙ্কগুলোতে কাজ করেছেন খুব ঘনিষ্ঠভাবে, এই র্যাঙ্কগুলো পুলিশের, রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের আপনারা দেখেছেন। এই যে ওসি, এই ওসি কি একা ইন্ডিভিজুয়ালি সব কাজ করতে পারে? আর তার মাথার ওপরে সাহেব বা স্যার বলে মনে করা হচ্ছে যাদের, তারা কারা হতে পারেন? আপনার কি গেস? দেখুন, আমরা প্রথম থেকে আমরা বলে আসছি গত 10 তারিখ থেকে, দিস ইজ নাথিং বাট দ্য লার্জার কনস্পিরেসি এন্ড প্রি প্ল্যান্ড অর্গানাইজড ওয়েতে মার্ডার অ্যান্ড রেপ হয়েছে ফর পার্সোনাল দেয়ার গেইনস। সেদিন থেকে আমরা বলে আসছি। আপনি যে প্রশ্নটা করেছেন, আমি মনে করে থাকি যে এটা একা অফিসার ইনচার্জের পক্ষে সম্ভব নয়। আমরা যারা চাকরি করেছি তাতে স্পষ্ট নির্দেশ আছে, ইললিগ্যাল অর্ডার মানতে বাধ্য নয়, যার জন্য আমাদের অনেক অফিসার ইনচার্জ মানেনি বলে আজকে সুদূরে শিলিগুড়ি ফিলিগুড়ি সব বদলি করে দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কেন তাহলে এই কথা হলো? আজকে আমরা যদি পুরো ব্যাপারটা দেখি, আমরা বিস্মিত হতে চাই, বিস্মিত যে আজকে 3টে থেকে 6টা সকালবেলা ঘটনা ঘটার পরে দেখা যাচ্ছে যে ডেড বডি পোড়াবার পরে এফআইআর। মৈকবাবু, আমরা এতদিন চাকরি করেছি, আপনি কি বলতে চাচ্ছেন যে এত লেটে যে সেই অফিসার ইনচার্জ অফ দ্যাট পুলিশ স্টেশন গেল ওখানে গিয়ে যাচ্ছে? আমি আপনাকে প্রথম একটা কথা বলি, আমার খুব ভালো লেগেছিল 1/7/2024 যে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট যে প্রথম যে ভারতীয় নাগরিক সুরক্ষা আইনটা করেছে, ক্যালকাটা পুলিশ 1 তারিখে 200টা কেস করেছে এফআইআর। কিন্তু সেখানে আপনি দেখুন মার্ডার কেস অ্যান্ড রেপ কেসে একদম ক্যাটাগরিক্যালি বলা আছে হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। ওইখানে পুরো সিন অফ ক্রাইমে পৌঁছে তাহলে গার্ড করা এবং টোটাল ভিডিও করা উইদাউট এনি শর্ট অফ ইন্টারাপশন, টোটাল ভিডিও করা। ওইখানে আজকে গিয়ে যে আজকে ট্রেস অ্যান্ড ক্লোজগুলো নেওয়া, ওইখানে যে আজকে প্রথম থেকে যে আপনি দেখুন একের পর এক যদি আপনি দেখেন, সুরতাল রিপোর্ট থেকে শুরু করে পোস্টমর্টম রিপোর্ট থেকে শুরু করে, সবচেয়ে আমার অবাক লাগছে তার মা বাবা তার ডেড বডিটা পাবে না। এটা কোন দেশে আমরা বাস করছি? কিভাবে আজকে মনে হচ্ছে যে ওসামা বিন লাদেনকে আমেরিকা যেভাবে নিয়ে গিয়ে আজকে গঙ্গা সমুদ্রে ডুবিয়ে দিয়েছিল সেই রকম একটা ঘটনা করতে চলেছে। হোয়াট ইজ দিস? কারণ হচ্ছে গিয়ে বায়োলজিক্যাল যে এভিডেন্সগুলো, সেই এভিডেন্সগুলো যাতে আপনারা দেখেন এসওপি যেটা আজকে নির্ভয়া কাণ্ডে আজকে 2012 সালে কি সুন্দর বের করেছিল, টিথ থেকে শুরু করে নখ থেকে শুরু করে, আজকে ডেড বডিটা পোড়াবার নির্দেশ এসেছিল যে বাই এনি মিনস ইমিডিয়েটলি ডেড বডি পোড়াতে হবে। আজকে আপনি জানেন ক্যাটাগরিক্যালি নিয়ম হচ্ছে। আমি অরিন্দম বাবু ঠিক এই জায়গাতে আপনাকে একটু বিরত করছি, তার কারণ আপনি যে কথাগুলো বলছেন একদম ঠিক, কিন্তু আবার এটাও ঠিক যে সেই সময় শুধুমাত্র ওসি বা ডিসি লেভেলের অফিসার না, খোদ পুলিশের কমিশনার ছিলেন। পুলিশের কমিশনার নিশ্চয়ই মজা দেখতে সেখানে যাননি, এবং পুলিশের কমিশনার, আমি কেন বলছি, গোটা বাংলার মানুষ এই মুহূর্তে, বিনীত গোয়েল পদত্যাগ করেছেন, বিনীত গোয়েল পদত্যাগ বা সরিয়ে দেওয়া হয়েছে, তিনি এডিজি লেভেলের অফিসার হয়েছেন, সব ঠিক আছে, ওনাকে কম্পালসারি ওয়েটিংও পাঠানো যেত, কিন্তু বিনীত গোয়েল র্যাডারের বাইরে কি চলে যাচ্ছেন? যদি যান তাহলে বোধহয় বিনীত গোয়েলকে ঘিরে অনেকগুলো প্রশ্ন আমরা আসলে নিজেরাই জলাঞ্জলি দিয়ে ফেলব। বিনীত গোয়েল তো নিজে বলেছেন যে আই অ্যাম ইন চার্জ, আই অ্যাম দ্য আন্ডার মাই কমান্ড। কি বলেছেন বিনীত গোয়েল এই পুরো ইনস্ট্রাকশন, এই পুরো ইনভেস্টিগেশন নিয়ে? একবার শুনবো। What has Calcutta Police not done? In this case, they have done everything, and I'll do it. I'm saying it under everything under my command. বিনীত গোয়েল ক্লিন চিট দিয়েছেন নিজের অফিসারদেরকে, পুলিশ কি না করেছে এবং আমার ইনস্ট্রাকশন করেছে। তার মানে তো এবার বলতে হবে যে বিনীত গোয়েল, আপনি তদন্তের আওতায় আপনাকে আসতে হবে, আপনাকে তদন্তের বাইরে রাখা চলবে না। হয়তো আপনারও ইন্টারোগেশন প্রয়োজন। ইচ্ছাকৃত কিছু কিছু ভুল বা একেবারে ক্রিমিনাল কনস্পিরেসি বা লার্জার কনস্পিরেসির যে অভিযোগে অভিযুক্ত হয়েছেন এই ওসি অভিজিৎ মণ্ডল, এই ওসি যদি লার্জার কনস্পিরেসিতে অভিযুক্ত হতে পারেন সরাসরি কনস্পায়ার করার জন্য, তাহলে প্রত্যক্ষভাবে এর পেছনে কি এর সাহেবদের ভূমিকা থাকতে পারে? এবং তার মধ্যে থেকে একজন সাহেব, একদম টপমোস্ট সাহেব, যদি আমি ধরে নিই কলকাতা পুলিশের তৎকালীন কমিশনারকে, তার ইচ্ছাকৃত ভুলগুলো আমি পিসিআরকে বলবো একবার দেখানোর জন্য, আপনাদেরও একবার দেখানোটা উচিত। দেখুন একবার
বিনীত গোয়েলের ইচ্ছাকৃত ভুল। প্রথমত আমি বলে দিই, বিনীত গোয়েল সেদিন সকালে যেদিন অভয়ার দেহ পাওয়া যায় তিনি নিজে পৌঁছে গেছিলেন। এত বছরের একজন অফিসার, এডিজি র্যাঙ্কের অফিসার বিনীত গোয়েল তার জীবনে একাধিক মেডেল পেয়েছেন, রাষ্ট্রপতির মেডেল পেয়েছেন, বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করেছেন। তিনি অশিক্ষিত নন, তিনি পুলিশিংটা বোঝেন না এমন নয়, তিনি আইপিএস অফিসার। বিনীত গোয়েল কমিশনার অপরাধস্থলে ছিলেন, নিজে উপস্থিত ছিলেন, তাও প্রমাণ লোপাট হয় কি করে? তার মানে হয় করতে দিয়েছেন বা ইনস্ট্রাকশন দিয়েছেন। 2 নম্বর পয়েন্ট, কমিশনার অপরাধস্থলে থাকার পরেও বহিরাগতদের প্রবেশ হয় কি করে? এখন এই মজার বা হাস্যকর কথাগুলো প্লিজ বলবেন না যে বহিরাগত কেউ ছিল না। ইন্দিরা মুখার্জি এই প্রেস ব্রিফিংটা আর দয়া করে দেবেন না। বহিরাগত ছিল, ডান অ্যান্ড ডাস্টেড। বহিরাগত ছিল কি করে? কমিশনার নিজে উপস্থিত, তার মানে কমিশনারকে নিজে বলেছিলেন বহিরাগত আনতে? এগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। সকালে পর্যবেক্ষণ, বিনীত গোয়েল নিজে একজন সিনিয়র আইপিএস অফিসার নিজে দেখছেন অভয়ার ডেড বডিতে একাধিক ইনজুরি মার্কস রয়েছে, আন্ডারগার্মেন্টস নেই, নিম্নাঙ্গে কাপড় নেই, গলা এই জায়গাগুলোতে কালশিটের দাগ, চোখ থেকে রক্ত বেরোচ্ছে। উনি এত কিছু দেখার পরেও ইউডি কেস এত দেরিতে হলো, গভীর রাতে এফআইআর হলো, বডি চুল্লিতে চলে যাওয়ার পরে। বিনীত গোয়েল হ্যাজ টু আনসার। বিনীত গোয়েল সাধারণত সংবাদ মাধ্যমের সামনে দবং অফিসার হয়ে যান, কিন্তু ওনাকে জবাব দিতে হবে। তারপরের পয়েন্ট, দেহ দেখেও বুঝলেন না এটা খুন ধর্ষণ। একটা বাচ্চা ছেলে বা মেয়ে সেও হয়তো বুঝবে, বাচ্চা ছেলে মেয়েগুলো যারা জুনিয়র ডাক্তার আমি ছেড়ে নিলাম, তারা হয়তো মেডিকো, যারা নন মেডিকেল পার্সন তারাও দেখে বুঝবে যে এটা তো ভাই সাধারণ কোনো ঘটনা নয়। বিনীত গোয়েল বুঝতে পারলেন না, না বুঝতে চাইলেন না? বিনীত গোয়েলের ওপরেও কি কোনো সাহেব বা ম্যাডাম কেউ রয়েছে যে বলেছে এই কেসটা ঘাঁটানো যাবে না? কেন তৎক্ষণাৎ এফআইআর এর নির্দেশ নয়? উনি তো সুমোটো এফআইআর করতে পারতেন, শতপ্রণোদিত এফআইআর করলেন না কেন? বিনীত গোয়েল বাংলার মানুষ জানতে চাইছে। কেন দেহ সংরক্ষণের নির্দেশ দিলেন না? আচ্ছা ছাড়ুন, আমি একবার পজ করছি এই জায়গাটা। আমি আপনি চিৎকার করে যাচ্ছি, হায় রে দেহটা সংরক্ষণ করলে অনেক কিছু হতো। সংবাদ মাধ্যম চিৎকার করছে, মীনাক্ষী মুখার্জি চিৎকার করেছেন, সজল ঘোষ চিৎকার করেছে, অগ্নিমিত্রা পল চিৎকার করেছে, কৌস্তব বাগচি চিৎকার করেছে, বাংলার মানুষ চিৎকার করেছে, সবাই বলেছে, অভয়ার বাবা মা বলেছে দেহটা যদি সংরক্ষণ করা যেত দ্বিতীয় তৃতীয় বার হয়তো ময়নাতদন্ত করা যেত। আচ্ছা আমরা তো অশিক্ষিত, আমরা বিনীত গোয়েলের মতন এত বড় দরের আইপিএস অফিসার হয়ে এভিডেন্স ট্যাম্পারিং এর সাথে যুক্ত কলকাতা পুলিশের মাথা হতে পারি না। কলকাতা পুলিশ আগে ঘুষ খাওয়ার জন্য ধরা পড়তো, এখন কলকাতা পুলিশ ধরা পড়ছে রেপ অ্যান্ড মার্ডার কেসে। ভাবুন আমরা কলকাতা পুলিশটাকে এই ভদ্রলোকের আওতায় বা আমলে কোথায় নামিয়ে এনেছি। এই ভদ্রলোক তো জানতেন বিনীত গোয়েল বা দুর্বিনীত গোয়েল ইনি তো নিশ্চয়ই আইপিএস অফিসার। এমনি ওই এনার্জি ড্রিঙ্ক খাওয়ার মতন আমি তো এমনি খাই, সেরকম এমনি হয়ে যাননি। তাহলে এটা জানলেন না কি করে? তাহলে এটা করলেন না কেন? বডি প্রিজার্ভেশন তো সর্বপ্রথম ম্যাজিস্ট্রেট লেভেল অফিসার, একজন আইপিএস কলকাতা পুলিশের কমিশনার, সে নির্দেশ দেবে যে না আমার চোখে মনে হচ্ছে, আমি বলছি এই বডি প্রিজার্ভ হবে। তারপরের পয়েন্ট, কেন দ্বিতীয়বার ময়না তদন্ত হলো না? বিনীত গোয়েলই তো বলবেন। মানে আমি বলছি আজকে বিনীত গোয়েল যদি সিবিআই এর মুখোমুখি হন, সিবিআই হয়তো এই প্রশ্নগুলোই করবে, কারণ এগুলো একেবারে সরল প্রশ্ন, এগুলো একেবারে বেসিক প্রশ্ন। আমি পিসিআরকে বলবো এই দ্বিতীয়বার ময়না তদন্ত হলো না কেন, এর প্রশ্নের উত্তরের পাশাপাশি যদি পিসিআর অভয়ার মা বাবা এই দ্বিতীয়বার ময়না তদন্ত নিয়ে তারাও দাবি করেছিল, তারা বলেছিল যে আমি বারবার বলেছিলাম এই দ্বিতীয়বার ময়না তদন্তটা হোক। 300-400 পুলিশ ঘিরে ধরেছিল। মানে কি ভয়ঙ্কর একটা স্টেট তৈরি করা হয়েছে, পুলিশিং স্টেট অরিন্দম আচার্য, যেখানে বাবা মা বলছে তারপরেও এই জিনিসগুলো হয়নি। এই যে একের পর এক যেগুলো দেখাচ্ছে, আমি আপনার কাছে আসবো আপনার প্রতিক্রিয়া নিতে, কিন্তু অভয়ার মা বাবা ঠিক কি বলেছিল এই দ্বিতীয়বার ময়না তদন্ত নিয়ে সেটা শোনাই একবার। আমরা দেহটিকে রেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো মানে এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই।